দক্ষিণ বাধারঘাট চারিপাড়া রামঠাকুর পাড়ার শ্রী রামনিবাস আশ্রমের ৭৫তম বাৎসরিক উৎসব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ জন্মতিথি উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার সকালে অনাথ শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ এবং মধ্যাহ্নে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। রবিবার সকাল ১০ ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরে পরিষেবা দেওয়া হবে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান পাশাপাশি অন্যান্য কর্মসূচি পালন করা হবে। দুপুরে বিশেষ অন্নভোগ ও সন্ধ্যায় সত্যনারায়ণ। শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামনিবাস আশ্রমে ৭৫তম বাৎসরিক উৎসব উপলক্ষে অধ্যকার প্রেস মিটে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে স্বাগত, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রী শ্রী রামনিবাস আশ্রম ত্রিপুরার একটি প্রাচীনতম আশ্রম। ১৯৫০ সালে আশ্রমের জায়গা ত্রিপুরার মহারানী তথা রাজমাতা কাঞ্চন প্রভা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম নির্মাণের জন্য দান করেছিলেন। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৎসরও আমরা আশ্রমের কমিটি ৭৫তম বাৎসরিক উৎসব উদযাপন করার সংকল্প গ্রহণ করিয়াছি ৮ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই মহতী আনন্দঘন অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ ভক্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে। ভক্তগণের সানুরাগ উপস্থিতি ও সহযোগিতা উৎসব অঙ্গন নন্দিত হয়ে উঠুক। আমরা আমাদের বার্ষিক উৎসব উপলক্ষে প্রত্যেক বৎসর সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকি। কখনো রক্তদান শিবির, কখনো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, কখনো বা স্বাস্থ্য শিবির। এই বৎসরও আমরা ঠাকুরের কৃপায় অগ্রসর হচ্ছি। আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আমাদের অনুষ্ঠান সূচি সেখানে ঘোষণা করছি। 18ই মাঘ 1431 বাংলা, 1 ফেব্রুয়ারি শনিবার সকাল 11 ঘটিকায় অনাথ শিশুদের শীত বস্ত্র বিতরণ ও মধ্যাহ্নে তাহাদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৭৫তম উৎসবের শুভ সূচনা। 19 মাঘ 1431 বাংলা, 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 10 ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে চিকিৎসার মাধ্যমে সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ করেন। 20 মাঘ 1431 বাংলা, 3 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6 ঘটিকা হইতে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত ভক্তিমূলক অনুষ্ঠান সবাই উপভোগ করবেন। আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করছি। 21 মাঘ 1431 বাংলা, 4 ফেব্রুয়ারি মঙ্গলবার গঙ্গা আহ্বান বিকাল 3 ঘটিকায়। গঙ্গা আহ্বানে একটি বিশেষ আকর্ষণ, এবছর আমরা 20টি ঢাক আসবে। সেই ঢাকের তালে তালে সুসজ্জিত রেলির মাধ্যমে আমরা উৎসবের জন্য মা গঙ্গাকে আহ্বান জানাবো। সন্ধ্যা 5 ঘটিকায় বেদবাণী পাঠ, সন্ধ্যা 6:30 ঘটিকায় সত্যনারায়ণ পুজো এবং পুজো শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ। 22 মাঘ 1431 বাংলা, 5 ফেব্রুয়ারি বুধবার ব্রহ্ম মুহূর্ত হইতে 24 প্রহর হরিনাম যজ্ঞের শুভারম্ভ। ওই দিন দুপুরবেলা অন্নভোগ নিবেদন এবং সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো শেষে সকলের উদ্দেশ্যে জগদীশচন্দ্র দাস উৎসব কমিটির কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট কমিটির অফিস সম্পাদক
উদ্বোধনের দিনে কে থাকবে? উদ্বোধনে আমরা 1 ফেব্রুয়ারি আমরা অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ এবং মধ্যাহ্নে তাদের ভোজনের ব্যবস্থা করেছি। সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত থাকবেন এবং সমস্ত গুরু ভাই বোনরা আহ্বান জানাচ্ছি আপনারাও সেখানে উপস্থিত থাকবেন। বাল্যভোগ নিবেদন, অতঃপর শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট সহকারে নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের সমাপ্তি বিতরণ করা হইবে এবং সন্ধ্যা 6 ঘটিকায় সত্যনারায়ণ পুজো শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হবে। রাতুল চরণে বিনম্র প্রণাম জানিয়ে আজকের আমি সাংবাদিক সম্মেলন শুরু করছি। আমরা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের 75তম বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমে বাৎসরিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে, সেই জন্য আজকের আমরা এই সাংবাদিক সম্মেলন। বাংলা 7 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 2 ঘটিকায় সমস্ত ভক্ত আজ 27 জানুয়ারি সিআইটিইউ রাজ্য দপ্তর ত্রিপুরার টেলার্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড কাজল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এই সভা শুরু হয়েছিল 11:50 সভায় প্রেস এবং মিডিয়াদের উপস্থিতি উল্লেখযোগ্য। যে গত 24 জানুয়ারি 2025 আমরা গুয়াহাটির তাজ হোটেলে আমাদের লংতরে ব্যান্ডের মাননীয় এমডি অর্থাৎ প্রোপ্রাইটার মাননীয় রতন দেবনাথ মহোদয়কে, যে ভারতবর্ষের সবচাইতে বলতে গেলে এক ক্যাটাগরির যেই সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেই টাইমস অফ ইন্ডিয়া থেকে আমাদেরকে একটা বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেটাও আপনাদের মাধ্যমে আমরা আরও ব্যাপক হারে যেটা, এবং সেটা দিয়েছে একটি কারণে শুধু, সেটা হচ্ছে আমাদের মশলার বিশুদ্ধতা নিয়ে ওনারা হয়তো কোনো জায়গায় জাজ করেছেন বা যে কোনো, আমরা তো নিজেরাই বড়াই করি বলি যে আমাদের মশলা খুব আমরা কোয়ালিটি, একটা দারুণ কোয়ালিটির মশলা আমরা সবাইকে দিচ্ছি, রাজ্যবাসীকে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা এই বহিরাজ্যে যাচ্ছি এবং দেশের বাইরেও আমরা যাচ্ছি, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যাচ্ছি। তো সেই ক্ষেত্রে
বরাবরই আমরা বলে থাকি। এবং এবার আরো একটি বিশাল মাইলস্টোন হলো আমাদের জন্য, যে টাইমস অফ ইন্ডিয়া আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিল, এটা একটা বিশাল প্রাপ্তি। এবং নিশ্চয়ই শুধু আমাদের প্রাপ্তি নয়, সেটা আপনাদেরও একটা প্রাপ্তি, আপনার ত্রিপুরাবাসী হিসেবে। এবং আমরা মনে করি আপনারা আমাদের এই লংথারাই পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা সদস্য রয়েছেন, সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। তো সেই ক্ষেত্রে আপনারাও একটা গর্ব নিশ্চয়ই বোধ করবেন, এবং এই খবরটাও আপনারা আপনাদের মাধ্যমে আরো বেশি ব্যাপক হারে আমি ছড়াবেন। আরেকটি সংবাদ আমরা নিশ্চয়ই আপনারা জেনে যারা এসছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই সংবাদটুকু আজকের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করার জন্য। আসলে আপনারা জানেন সবাই যে ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর একখানা মেলা হয়, শিল্প বাণিজ্য মেলা। সেটা এবারে শুরু হচ্ছে 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা প্রতি বছর সেখানে অংশগ্রহণ করি, এই বছরও তার থেকে ব্যতিক্রম নয়, আমরা এই বছরে অংশগ্রহণ করছি। আমাদের স্টল নম্বর হচ্ছে C12 এবং D12। এই স্টলে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করব, তার জন্য আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে। প্রথমত আমরা প্রথম দিন আমাদের বটজলাস্থিত যে আপনাগড় বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের দিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে যে মঞ্চ আমাদের যে স্টল রয়েছে সেই স্টলের উদ্বোধন হবে। এবং তাদেরকেও আমরা কিছুটা তাদের যে বৃদ্ধাশ্রমের সহযোগিতা করার জন্য আমরা কিছুটা আর্থিক সাহায্য ওনাদেরকে করব। এরপর প্রতিদিন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টলে থাকছে শঙ্করধ্বনি, উলুধ্বনি, বেলুন ফোলানো, বল থ্রো ইত্যাদি মনোরঞ্জনমূলক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। পুরস্কার খাওয়া, রসগোল্লা খাওয়ার ইত্যাদি প্রতিযোগিতা। তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা সম্মাননা দেবো এই স্টলের মধ্যে। সেখানে আপনাদের যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন তাদেরকে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাদেরকে সম্মাননা করব। এবং সেখানে আমরা প্রাক্তন সৈনিক যারা দেশের জন্য কাজ করছেন তাদেরকে আমরা সম্মাননা করব। এছাড়াও আমরা সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা যাদেরকে বিভিন্ন পেশায় কাজ করছেন, অথচ তাদেরকে অনেকে আমরা জিজ্ঞেস করি না, তাদের মধ্যে যেমন সূচি, মেথর, তারপর মৃৎশিল্পী, মৎস্যশিল্পী, এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা তাদেরকে সম্বর্ধনা করবো আমাদের এই স্টলে। এছাড়া বাচ্চাদের জন্য, ছোটদের জন্য আমরা রেখেছি বসে আঁকো প্রতিযোগিতা। সেটা 9 ফেব্রুয়ারি হবে, রবিবার, সকাল 11টার সময় মেলা প্রাঙ্গণে সেটা হবে। 4টি বিভাগীয় হবে এবং সেটার পরবর্তী সময় আরো আমরা প্রস্তুতি নিয়ে আরো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে হবে সেই বিভাগ কত বছর সেগুলো আমরা জানিয়ে দেবো। এবং থাকবে যেমন খুশি সাজো, অর্থাৎ ছোটদের মনোরঞ্জনের জন্য যেমন খুশি সাজো একটা অনুষ্ঠান থাকছে। এটা 4 তারিখ সন্ধ্যেবেলা থাকবে, 6টা থেকে 8টার মধ্যে ওরা সেজে আসতে হবে। সেজে আসতে আমাদের বিচারক থাকবে, ওরা বিচার করে যারা পুরস্কার পাবে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে পুরস্কার দিয়ে দেবো। তাছাড়া থাকবে সরাসরি রান্নার প্রতিযোগিতা, প্রায় প্রতিদিনই থাকছে সরাসরি রান্নার প্রতিযোগিতা। যেহেতু আমাদের রান্নার প্রোডাক্ট আমরা সেখানে বিক্রি করছি, রান্নার প্রোডাক্ট দিয়ে আমাদের লাইভ রান্না অর্থাৎ সরাসরি রান্না কিভাবে করে এখানটা পুরস্কার নিয়ে যেতে পারে মায়েরা। এবং ছেলেদের মধ্যেও সে রান্নার প্রতিযোগিতা থাকবে। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু মেয়েরাই রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা আর্ট শিল্প হিসেবে ধরে ছেলেরাও সে জায়গায় থেকে কোনো অংশে কম নেয়। তো সেই ক্ষেত্রে আমরা ছেলেদেরকেও রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা রাখবো। তারপর রয়েছে আমাদের যে বিশেষ আকর্ষণ হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে ধরুন আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি যেটা আমরা সেখানে বিক্রি করবো, সেই বিক্রির উপর প্রত্যেকটা প্রোডাক্টের MRPর উপর আমরা 50% পর্যন্ত আমরা ছাড়ের ব্যবস্থা রয়েছে, ম্যাক্সিমাম 50% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন যে 1000 টাকা কেনাকাটা করবে তার জন্য একটা কুপন থাকবে। সেই কুপনটা দিনের শেষে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে সেটা আমাদের কুপন লাকি ড্র কুপন করা হবে। সেখানে ড্র করে এই কুপনটাকে ড্র করে যিনি সেখানে পাবেন ওনাকেও একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়া তো আমাদের স্টলে প্রতিদিন স্পট কুইজ থাকবে, স্পট কুইজ এক্ষুনি কুইজ করা হবে এবং কুইজের সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে আপনাদের আমরা আগামী যেই মেলা 29 থেকে
শুরু করে 12 তারিখ অবধি মেলা চলবে, শিল্প বাণিজ্য মেলা। সেই মেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা এই ইভেন্টসগুলো রেখেছি। আরও তো এই ইভেন্টসগুলিকে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা চাইছি, এবং আমরা চাই শিল্প বাণিজ্য মেলা প্রতি বছর যাতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ওর চাহিদা, এবং সেখানে জমজমাট যে একটা বৃদ্ধি পাচ্ছে সেটা এই বছর আরও বেশি বাড়বে। তো এই আশাটুকু রাখছি। সকলকে নমস্কার। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज यूएन। আজ 27শে জানুয়ারি সিআইটিইউ রাজ্য দপ্তর ত্রিপুরার টেলার্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড কাজল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এই সভা শুরু হয়েছিল 11:50 সভায় প্রেস এবং মিডিয়াদের উপস্থিতি উল্লেখযোগ্য। রাজ্য কমিটির সভাপতি, তফসিলি সমন্বয় সমিতির অন্যতম নেতৃত্ব এবং সদর মহকুমা এলাকার মধ্যে যারা সিআইটিইউ নেতৃত্ব রয়েছে, ওয়ার্কার্স ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তিনি দীর্ঘদিন এই ইউনিয়ন 1980 দশকে বিশেষ করে আগরতলা শহরের মালিকদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মজুরি বৃদ্ধি তোর মোবাইলে আমি স্বভাবটা পরিবর্তন করবে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1982 সালের শেষ দিকে সরকারের সময় আগরতলা পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডে নাগরিক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। আশা করি যে পরবর্তী সময়ে ওনার ভাই যেমন এখানে বলেছেন যে আমরা সবাই মিলে দেখব, আমরাও সবাই মিলে সংগঠনে আমরা যারা আছি আগামী দিনে ওনার পরিবার পরিজন যাতে সমাজের মধ্যে মানুষের কথা ভেবে, মানুষের জন্য চিন্তা করে, মানুষের পাশে অন্যায়ের বিরুদ্ধে সেখানে দাঁড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে, সেক্ষেত্রে আমাদের দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতার সুযোগ আছে আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং এভাবেই আমরা কমরেড কাজল রায়ের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করতে পারব এবং আগামী দিনে কমরেড কাজল রায়দের এই যে ইউনিয়ন সংগঠন গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় নিজেদেরকে যদি আমরা আরও বেশি বেশি করে জারিত করতে পারি তাহলে পরেই ওনার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন হবে। এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করছি। কমরেড কাজল রায় অমর। এই দক্ষিণপন্থী শক্তি যারা বামপন্থীদেরকে টলারেটই করতে পারে না, কিন্তু তারাই আবার বলছে এটা তো একটা শক্তি না, এদের কিচ্ছুই নেই ভারতবর্ষে। আবার আমাদের যদি কিচ্ছুই না থাকে বামপন্থীদের লড়াই আন্দোলন সংগ্রামে কিচ্ছুই নাই, তাহলে আবার দেখা যায় বলছে তারাই আমাদের ফার্স্ট টার্গেট। এই যে আরএসএস এর প্রধান ভাগবত তার যে লেটেস্ট কথা সে বক্তব্যটা কি, যে আমি মনে করি ভারতবর্ষের প্রধান শত্রু তো মার্কসিস্টরা। কয়েকদিন আগে কিন্তু বলছি, কয়েকদিন আগে বলেছি তুমি তো বলছো মার্কসিস্টরা নেই, কমিউনিস্টরা নেই, শেষ হয়ে গেছে, আবার বলছো প্রধান শত্রু। শত্রুটা কেন বলছে? শত্রুটা এই কারণে যে এমন একটা মতাদর্শ তাদের, যে মতাদর্শটা মানুষকে সঠিক রাস্তা দেখায়, সঠিক পথ দেখায়,
ভুল পন্থার বিরুদ্ধে শক্তি চাইতে এটাকে সংহত করে মানুষের কাছে আসল বার্তাটা পৌঁছে দেয়, সত্যের ঠিকানাটা দেখিয়ে দেয়। যে সত্যের একটা ঠিকানা আছে, তো সেই ঠিকানাটা দেখিয়ে দেয় কারা? কমিউনিস্টরা। এই কারণে কিন্তু কমিউনিস্টের দ্বারা পলিটিক্যালি ইডিওলজিক্যালি কোনো অবস্থাতেই তারা রাজনৈতিক মতাদর্শগতভাবে সহ্য করতে পারে না। এবং সহ্য না করতে, ঠিক আছে, তুমি যদি মোকাবেলা করতে হয়, মোকাবেলা করো পলিটিক্যালি, রাজনীতিগতভাবে, তা না করে তখন এই ফিজিক্যালি, যে ঠিক আছে এটাকে মানে পলিটিক্যালি ইডিওলজিকে যখন মোকাবেলা করতে পারে না, দুর্বলতা পরিচর্য, তাকে ফিজিক্যালি অ্যাটাক করা, রক্তাক্ত করা, খুন খারাপি করা, তাকে কাজ করতে না দেওয়া, তার বক্তব্যটা রাখতে না দেওয়া, এটাকে বলে স্বৈরাচারী। এই স্বৈরাচারী রাজনীতি আমরা ভারতবর্ষে একসময় দেখেছি জরুরি অবস্থার সময়, আমরা ত্রিপুরাতেও দেখেছি একসময় কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, এই স্বৈরাচারী রাজনীতি আমরা দেখেছি 88 থেকে 93। আবার এটাও দেখেছি একটা সময় মানুষ বলতে সবাইকে তো সুযোগ করে দিয়েছে, আর বিজেপিকে একটা চান্স দেয় না কেন? বিজেপিকে তো একটা চান্স দিয়েছে। আমরা যদিও বলেছি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ইডিওলজিক্যালি পলিটিক্যালি তেমন কোনো অর্থনৈতিক অবস্থানগতভাবে পার্থক্য নেই। একটা জায়গাতে পার্থক্য যে এটা ঠিক যে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নীতিটা আছে, এবং যেই কারণে এই জায়গাতে একটু পার্থক্য, ইকোনমিক পলিসি ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে একই নৌকার যাচ্ছে। সেখানে এই অবস্থার মধ্যে কিন্তু বিজেপিকে ক্ষমতায় দিয়েছে মানুষ, এখন বিজেপি দেখছে তারা কিরকম। এই পরিস্থিতির মধ্যে এই যে আজকে পেনশনে যাওয়ার পর এক একটা পরিবার, বিশেষ করে যারা এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতায়, অর্থাৎ আমি যা দেব আরেকটা অংশ সরকার দেবে, দুটো মিলিয়ে আমার চাকরি যখন 60 বছরে রিটায়ারমেন্টে যাব, তারপরে গিয়ে টাকাটা ফেরত পাবে। আর সেখানে গিয়ে সরকার এতদিন যে সরকারের তহবিল টাকাটা জমা ছিল, সেখান থেকে জমাকৃত টাকার থেকে নিজের থেকে দেয় না কিছু, তার যে জমাকৃত টাকার একটা বিরাট ইন্টারেস্ট হয়, নানা কিছু হয়, এর থেকে গিয়ে টাকার থেকে গিয়ে আপনার সামান্য একটা টাকা দেয়, কেউ 1000, কেউ 1200, কেউ 1300, সর্বোচ্চ 2000। এটা নিয়ে কিন্তু ট্রেড ইউনিয়ন লং টাইম মুভমেন্ট চলছে যে এটা করে কি একটা পরিবার চলে, এটা করে একটা পরিবার চলা সম্ভব। এখানে আমরা বলছি যে ওন পেনশন স্কিম যেটা গভর্নমেন্টের, সেই ওন পেনশন স্কিমের আওতায় তাদেরকে নিয়ে ঢুকাও, যাতে সবাই এটা পায়। এবং এই ওল্ড পেনশন স্কিমের আওতায় ভারতবর্ষে একটা সময়টা তুলে দিয়েছেন, এবং বিশেষ করে কংগ্রেস বিজেপি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে 2004 সাল থেকে ভারতবর্ষের নতুন স্কিম চালু হয়েছে, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। এবং এতে করে গিয়ে তারা সেই সুযোগটা পাবে না, এবং ধীরে ধীরে এগুলো বিদায় করে দিচ্ছে। এখন গিয়ে দেখা যায় যেহেতু ভারতবর্ষের মানুষ বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, মানুষের তো একটা সহ্যের সীমা আছে, কারণ মানুষ যখন তার অভিজ্ঞতার নিরিখে বুঝতে পারছে যে এটা চলবে না, দেখবেন ভোট টোট আসলে ক্ষমতার দিকে দেখার জন্য এই রাজনৈতিক দলগুলো তারা কিছু মুখরোচক কথা বার্তা বলে। এই ত্রিপুরাতেই লক্ষ্য করুন না, একসময় ভাতার ভয় তারা চিনতেন না। এবং এটা জানেন কিনা, ত্রিপুরা ছোট্ট রাজ্য ভারতবর্ষতে প্রথম বয়স্ক ভাতা চালু করেছিল দীপেন চক্রবর্তী সরকার। এই ধরনের রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হন, মৃত্যু পর্যন্ত এই পদে আসীন ছিলেন। এছাড়াও সমিতির কার্যকরী কমিটির সদস্য, সিপিআইএম জুকিমকি অঞ্চল কমিটি, আমাদের সিআইটু অফিসিয়ালরা সদস্য যারা রয়েছেন তাদেরকেও বলছি বর্তমান সময়ে আমাদের 35টি এফিলিয়েটেড ইউনিয়ন আছে, এবং আরো 2-3টি ইউনিয়ন আছে তারা এখনো এফিলিয়েশন পায়নি সিআই2 অল ইন্ডিয়া কমিটি। এই যে ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নের মধ্যে বর্তমান সময়ে প্রায় 1 লক্ষের কাছাকাছি আমাদের সভ্য আছেন। এই সভ্যদের
বিভিন্ন সময়ে মৃত্যু হচ্ছে, কিন্তু তাদের সকলের কিন্তু আমরা স্মরণ সভা করতে পারছি না সব সময়, হয়তো এলাকা ভিত্তিক কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। আমরা আজকে কমরেড কাজল রায়কে স্মরণ করছি এজন্যেই যে ওনার শ্রমজীবী মানুষের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন। গণতান্ত্রিক আন্দোলনে নিজের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে তাকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে ওনার যা সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। আপনারা শুনেছেন, জানেন যে কমরেড কাজল রায় জুট মিলে যাবার আগে একজন টেইলর হিসেবে কাজ করেছেন, ওনার ভাইয়ের থেকে শুনেছেন, এমনি তো আপনারা অনেকেই জানেন এখানে। কিন্তু জুট মিলে 80 সালের শেষ দিকে যাওয়ার সত্ত্বেও টেইলরিং শ্রমিকদের যে সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে কমরেড কাজল রায় তখন জুট মিলে কাজ করছিলেন, জুট মিলের ইউনিয়ন করতে পারতেন, টেইলরিং ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত নাও থাকতে পারতেন, কিন্তু না, এই শ্রমিকদের যে জ্বালা যন্ত্রণা, তাদের যে মজুরি, এই মজুরি তাদের পরিবার চলার মতো নয়, এই বিষয়টা অনুভব করে 80-র দশকের প্রথম দিকে এই রাজ্যে টেইলরিং শ্রমিকদের একটা ধর্মঘট হয়েছিল, সম্ভবত সালটা 82। এই ধর্মঘটে কমরেড কাজল রায় আর অন্যদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে শ্রমিকরা তাদের এই যে আন্দোলনের একটা মধ্য দিয়ে একটা উৎসাহ তাদের মধ্যে তৈরি হলো, এর পরবর্তী সময়ে টেইলরিং ওয়ার্কার্স ইউনিয়ন সারা রাজ্যেই আমাদের যে 24টি মহকুমা আছে সাংগঠনিক দিক থেকে, এই মহকুমাগুলোতে টেইলরিং শ্রমিকদের মধ্যে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা কমরেড কাজল রায় পালন করেছেন অন্যদের সাথে নিয়ে। এবং আপনারা শুনেছেন এখানে যে জুট মিলের ভেতর বা এলাকার মধ্যে এখনো এই যে অসুস্থ শরীর, বেশ কিছুদিন ধরে অসুস্থ, গত প্রায় 1 বছর ধরে সেরকম ভাবে তিনি কাজ করতে পারছেন না, হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জনের আলোচনায় শুনেছেন যে সংগঠন সম্পর্কে এবং সংগঠনের ফ্লারিশমেন্টের প্রশ্নে, সংগঠনটা আরো বেশি শক্তিশালী হোক, এই বিষয়ে অসুস্থতার মধ্যেও চিন্তা করতেন, ভাবতেন। আমরা সবাই সেটা করি না, করতে পারি না। এখানেই হচ্ছে মহত্ব একজন কমরেডের, যে না, আমি শুধু আমার নিজেকে নিয়ে ভাববো না। যে কথাটা শুনেছেন যে জুট মিলে একজন কর্মী হিসেবে সেখানে খুব বেশি মজুরি পেতেন না, পরবর্তী সময়ে 2011 সালে রিটায়ারমেন্টে যান, তারপর সেখানে চলার ক্ষেত্রে অন্য রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে পেনশন আছে সেখানে তো জুট মিলে এটা নেই। তো এই জায়গাটাতে থেকেও শুধুমাত্র আমাদের মাঝে মাঝে কাউকে কাউকে আমরা দেখি যে শুধুমাত্র রোজগারের চিন্তাটাই প্রধান চিন্তা হয়ে যায়। এই জায়গায় কমরেড কাজল রায় ইচ্ছে করলে পর অনেক কিছু রুজি রোজগারের ক্ষেত্রে, যেহেতু টেইলরিং কাজটা উনি খুব ভালো জানতেন, স্বাভাবিক কারণে উনি আরো বেশি রোজগারের ক্ষেত্রে মন দিতে পারতেন। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UN।